এবং আরো দুর্ভাগ্যজনক হচ্ছে অনেক মালিক অফিসে আসতেছে, আইসাও কাজে মনোযোগী নাই, আসতেছে দেরি করে, আইসাই ফোন নিয়ে বসে আছে, হয়তো ইয়েকে ডাকছে, কি বলে মানে এইচআর হেড, তার সাথে কথা বলতে চাচ্ছে, ডিসিশন নেওয়া বাকি, বলছে আমি পরে জানাচ্ছি। এদিকে দোস্ত কই তুমি আসো আমার অফিসে, একসাথে লাঞ্চ করি। দেখেন ব্যবসা কিভাবে আগাবে, বুঝতে পারছি। যাক, এগুলো কর্পোরেট দুনিয়ার কথা চলে যাচ্ছে, আমরা মূল কথা চলে যাই। ওই পয়েন্টে ছিলাম, বসের আন্ডারে থাকা যাবে না। সেলসম্যানকে কয়েকটা জিনিস বলে ফেলেছি। এক হচ্ছে তাকে দেখতে হবে ক্যারিয়ার গ্রোথ আছে কিনা। 2 নম্বর বলেছি তার কি বলে বেতন ঠিক সময় হচ্ছে কিনা। 3 নম্বর বলেছি যে কোম্পানিতে কোনো আনইথিক্যাল প্র্যাকটিস নাই, অর্থাৎ গালিগালাজ বা বাজে কথা বলা বা গায়ে হাত তোলা, এই ধরনের কোম্পানিগুলো থাকা যাবে না। আরেকটা বলেছি টয়লেট চেক করলে একটা ইন্ডিকেশন পাওয়া যাবে। এগুলা দেখে যদি কেউ সিদ্ধান্ত নিতে পারে তাহলে সে সামনের দিকে আগাবে। আরেকটা কথা এখানে বলে দেওয়া দরকার, ধরা যাক এগুলাতেও আপনি পাশ করে গেলেন, মানে এই কোম্পানি থাকার মতো কোম্পানি, তারপরও প্রত্যেকটা এমপ্লয়ের উচিত প্রতি 6 মাসে অন্তত একবার অন্য কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে নিজের বাজার দর যাচাই করা। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি এই কোম্পানি ভালো পেয়ে গেছেন, আপনি সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং সত্যি আপনি একদিন থাকলে এখানে জিএম হবেন, অতএব আপনি থাকেন, আমি মানা করছি না, কিন্তু 6 মাসের মধ্যে 3 থেকে 6 মাসের মধ্যে অন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউর জন্য কল এসছে, আপনি ওই সার্কুলারটা চোখে পড়েছে, আপনি খোঁজ রাখছেন, আপনি ওখানে ফেস করেন, চাকরিটা পান, কইরেন না। পাওয়ার পর আপনি বলেন সরি আমার মানে সবকিছু মিলে আমি এগ্রি না, আমি এটা তো যে কোনো এমপ্লয়ের অধিকার আছে, চাকরিতে আমি ফেস করতে গেছি মানে, আর ওরা সিলেক্ট করলে আমি চাকরিতে জয়েন করতে কিন্তু বাধ্য নই, আমি অফার লেটার গ্রহণ করতে বাধ্য নই, আমি যতই ফেস করি না কেন চাকরি। কিন্তু নিজের বাজার দর যাচাই করার জন্য প্রত্যেক এমপ্লয়ি যদি এক জায়গাতে তার জীবন পার করার সিদ্ধান্ত নিয়েও ফেলে, তারপরও তার উচিত 6 মাসে একবার করে ইন্টারভিউ দেয়, সে অ্যাটলিস্ট প্রাসঙ্গিক আছে কিনা, সে বাজারে তার বাজার দর যাচাই হচ্ছে। এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে যদি সে ওই চাকরিটা পায়, তার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, তার ন্যায্য দাবি দেওয়া অধিকার এই মালিকের কাছে যেখানে সে এখন আছে আদায় করা সহজ হবে। রেফারেন্স দিতে পারবে, স্যার আমি তো ওই কোম্পানিতে ম্যানেজার হয়েই গিয়েছিলাম, আমি স্যার আপনার জন্য স্যার রয়ে গেছি স্যার, তো ওখানে তো আমি স্যার 1,40,000 টাকা অফার করছিল স্যার, আমি তো এখনো 1,20,000 টাকা আছি। এটা গেল ভালো দিক বললাম। উল্টাটাও বলি, ওই চাকরিটা আমি পেলাম না, তাহলে আমার হতেই পারে আমি চেয়েছি বলি তো পাবো তা না, তাহলে আমাকে চুপে চুপে সিদ্ধান্ত নিতে হবে যে আমি তো আসলে অতটা যোগ্য নই, তাহলে ওইটাও পেলাম না, এটাও যদি কোনো কারণে হারাই তাহলে তো আমি শেষ, খামুকি। তখন সেলসম্যান এই চাকরিটা ভালো করে করবে, কারণ হাতের শেষ সম্বল এই চাকরিটা। আমি কি বোঝাতে পারছি? সো ইন্টারভিউ দিলে আপনার দুটো লাভ হতে পারে। একটা হতে পারে আপনি নিজের যোগ্যতা বেশি হলে আপনি যোগ্যতার অনুযায়ী এখানেও সুযোগ সুবিধা আদায় করে নিতে পারেন চাকরি বদল না করে। আর যদি আপনি দেখেন না বাজারের তুলনায় আপনি কোনো কারণে পিছিয়ে পড়েছেন, আপনার যোগ্যতার ঘাটতি আছে, তাহলে আপনার কাজ হচ্ছে এই চাকরিটা মনোযোগ দিয়ে করা, ভালো করে করা, অন্তত এটাও যেন হাত থেকে ছুটে না যায়। এখনকার সেলসম্যানদেরকে আমি রিকোয়েস্ট করব, সেলস পেশায় যারা ঢুকছেন বা যারা ঢুকবেন তাদেরকে 2টা বিষয়ে অবশ্যই সেলসেরও বাইরে যোগ্যতা এবং দক্ষতা অর্জন করে আসা উচিত, বা যদি ঘাটতি থাকে করে নেওয়া উচিত। আমি কিন্তু একজন পেশাদার সেলস ট্রেনার, আমার দায়িত্ব মানুষকে যেটা বলা যে শুধু সেলস করেন না, আমি বলছি না, সেলস ট্রেনিং করার আগে আপনার আরো 2টো বেশি দক্ষতা দরকার। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে কম্পিউটার অপারেটিং স্কিল। ডিজিটাল যুগ, আপনি চান আর না চান আপনাকে কম্পিউটারের কিছু কাজ করতেই হবে, সে যে কোম্পানিতে যান। অতএব যাদের আমরা অনেক সময় মনে করি কি আমি তো এক্সেল পারি, পাওয়ার না, এইভাবে না, পেশাদার প্রশিক্ষকের কাছ থেকে কোর্স করা, সেটা 3 দিনের হতে পারে, 7 দিনের হতে পারে, 3 মাসের হতে পারে। আমি যা জানি তা তো জানি, ওই পেশাদার প্রশিক্ষক কাছে গেলে আরো 2টা নতুন কিছু শিখতে পারবো, মানে পেশাগতভাবে কম্পিউটার অপারেটিং এ দক্ষতা অর্জন করা উচিত। আর দ্বিতীয় একটা স্কিল দরকার, সেটা হচ্ছে মাতৃভাষা বাংলার পাশাপাশি অন্য যে কোনো একটা ভাষায়, কমপক্ষে অন্তত একটা ভাষায় দক্ষতা অর্জন। সেটা আরবি হতে পারে, চাইনিজ হতে পারে, ইংরেজি হতে পারে, কোনো সমস্যা নেই। একাধিক ভাষাগত দক্ষতা পেশাগত জীবনে সেলসম্যানকে তরতর করে এগিয়ে নিয়ে যেতে পারে। কেন? ধরেন যে আমি ইংলিশ এটা না হয় বুঝলাম, ধরেন ইংলিশ ছাড়া যদি আমি অন্য একটা, ফর এক্সাম্পল আমি জাপানিজ জানি, কেমন হেল্প করবে? লোকাল মার্কেটে এভাবে হেল্প করবে যে হয়তো আমার কোম্পানির এমন একটা প্রোডাক্টে র মেটেরিয়াল জাপান থেকে কিনে আনা হয়, যখন আমার মালিক জানতে পারবে যে ওই সেলসের টেরিটরি অফিসারটা জাপানিজ ভাষা জানে, সে তখন প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে ওই ছেলেটাকে পোস্টিং দেবে, এবং ডেফিনেটলি মার্কেটে ছিল সে অফিসার, এখানে করে দেবে সিনিয়র অফিসার, বা মার্কেটে ছিল সিনিয়র অফিসার, এখানে এনে করে দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই যে এক ধাপ তুমি আগায় গেলা তোমার অন্যান্য সেলস কলিগদের থেকে, এইটা তোমার ওই সেলস দক্ষতার কারণে হয়নি, তোমার অ্যাডিশনাল যোগ্যতার কারণে হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? সো
চাইনা ভাষা শেখা, আপনি সেলসে সাধারণ থাকতে হবে এটা তো না। সেলস তো সবই সেলস, পারচেজ এক ধরনের সেলসম্যানশিপ। বলা হয় যে বিক্রি করায় জেতা যায় না যদি কেনায় জিততে না পারে। এক্স্যাক্টলি, কিনে জিততে হবে। তাহলে মালিক যদি মনে করে আপনাকে একটা টেরিটরি ম্যানেজার করে রেখে আপনার মাধ্যমে মাসে 5 লাখ টাকার টার্গেট অর্জনের চাইতে ওই কেনায় আপনাকে বসে দিলে আপনি $5,000 সেভ করতে পারবেন, তাহলে সেটা কোম্পানির লাভ, আবার আপনিও নিজেকে সেল কইরা একটা বড় জায়গায় একটা পজিশনে চলে যেতে পারলেন। ঠিক আছে। সো সেলসম্যানদেরকে আমি রিকোয়েস্ট করবো, সেলসম্যান না যে কোনো পেশাজীবীদেরকে তার পেশাগত যে বিষয়ে যে চাকরি করছে, ইভেন এইচআর লোক বা অ্যাডমিনের লোক বা ফাইন্যান্সের লোক যে বিষয় করছে সে বিষয়ে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের বাইরেও তাকে 2টা জায়গায় দক্ষতা অর্জন করতেই হবে বর্তমান জামানায় টিকে থাকতে হলে। নাম্বার 1 হচ্ছে তার কম্পিউটার অপারেটিং দক্ষতা, যত রকম সফটওয়্যার এটা শিখে শেষ করা যাবে না, যত রকম পারে, বা ভিডিও এডিটিং পারে, বা একটা কিছু পারে, বা ভালো ফটোগ্রাফি পারে, মানে কোনো একটা স্কিল ডিজিটাল লাইনে, একটা একাধিক হলে তারও ভালো। আরেকটা হচ্ছে অবশ্যই 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 একের অধিক ভাষাগত দক্ষতা, সেটা তাকে এক্সট্রা মাইলেজ দেবে। এবং কিভাবে দেবে যেটা আরো একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। আরবি ভাষা, আপনি বলেন জাপানি ভাষাও তো বুঝলাম, আরবি ভাষা কিভাবে লাভ করবে? আরবি ভাষা লাভ করতে পারে এইভাবে, মালিকের মন চাইছে হজে যাবে বউ বাচ্চা সহ, তাদের তো টাকার অভাব নেই, এখন সে চাচ্ছে বাংলাদেশে এমন একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাবো যে আরবি ভাষাও জানে। ওকে, আরবি ভাষাও জানে, তাহলে কি হবে, আমার বউ যখন ওখানে গিয়ে গয়না কিনতে যাবে জেদ্দার মার্কেটে সহজে দাম দর করতে পারবে। এবং এই জন্য অনেক সময় এই ধরনের টাকা মানিডম্যানরা মানে আরবি ভাষা জানে এরকম মৌলানা খুঁজে বেড়ায়। এখন যদি জিএম সাহেবকে বলে যে জিএম সাহেব আমি একজন মৌলানা খুঁজছি, আমার সাথে হজে নিয়ে যাব, জিএম সাহেব যদি বলে স্যার আপনি বাইরে খুঁজছেন কেন, আমার ওই এক্সিকিউটিভটাই তো আরবি ভাষা জানে, তাহলে যে জিএম সাহেব ওই মালিকের সাথে 20 বছর থাকার পরও কোনদিন একই সাথে একই গাড়িতে উঠতে পারে নাই, প্রোটোকলগত কারণে জিএম সাহেবের গাড়ি আলাদা, মালিকের গাড়ি আলাদা, বা মালিক তার সবই ভালো ব্যবহার করে কিন্তু কখনো তার নিজের পাশে বসিয়ে নিয়ে যায় না, সেই একই মালিক ওই এক্সিকিউটিভকে পাশে বসিয়ে বউ বাচ্চা সহকারে তাকে সৌদি আরব ঘুরে আনতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? সো আপনি কোথাকার, মানে ওই যে মিঠুন চক্রবর্তীর বাংলা সিনেমার ডায়লগ আছে না, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, কোথাকার স্কিল কোথায় গিয়ে যে আপনাকে কেমনে আগায় নিয়ে যাবে এটা আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য প্রত্যেকের উচিত মূল পেশাগত জীবনের বাইরে অ্যাডিশনাল কোনো না কোনো যোগ্যতা অর্জন করা, যেটা তাকে এক্সট্রা মাইলেজ দেবে। এই হলো পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার অবার্থ কৌশল।